নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুয়ারে রিপোর্টার নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই নজর রাখবো নরেন্দ্রপুরের দিকে। নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধারে রীতিমতো উত্তেজনা নরেন্দ্রপুরে। পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। আমার বাবার 15,000 টাকার বই, 17,000 টাকার বই এনেছে। আমার বাবা গেটের প্রিপারেশন করবে গো। আমার বাবা কেঁদে কেঁদে উঠে চলে গেল গো। মামা তোমার কাছে বললো ভাই বুক চিরে রক্ত দেবো, পাঁচ ফেরা গন্ডি কার এনে দাও গো। আমার চাঁদের মতন মুখ যে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, 1 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ সেই যুবক এবং তারপর আমরা দেখলাম তার দেহ উদ্ধার হচ্ছে পুকুর থেকে। আমরা পরিবারের সকলের একেবারে হতাশা কান্না দেখলাম, কিন্তু এখনো পর্যন্ত কি পরিস্থিতি, কিভাবে তার দেহ উদ্ধার, সেখানে দেহ পড়ে থাকলো, পুরো ঘটনাটা কি ঘটলো এখনো পর্যন্ত তদন্ত থেকে কি উঠে এসেছে? দেখো, নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্র তার মৃতদেহ যে উদ্ধার এবং উদ্ধার ঘিরেই কিন্তু আজকে মূলত চাঞ্চল্য ছড়ায় নরেন্দ্রপুর যে একেবারে চরকতলা এলাকা, সেখানে মূলত এই যে ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়ে 23 বছর বয়সী 1 ফেব্রুয়ারি থেকে একেবারে মিসিং ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন থানায় তার পরিবার অভিযোগ করতে যাচ্ছিল, সে সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে একাধিক গড়িমসির অভিযোগ নিতে অস্বীকার করা হচ্ছিল, একাধিক তথ্য খাড়া করা হচ্ছিল। বলছিল কোনো সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে একেবারে বন্ধুদের সঙ্গে তিনি ঘুরতে কোথাও যেতে পারেন, পরবর্তী ক্ষেত্রে বান্ধবীদের সঙ্গে তিনি দীঘায় গিয়েছেন, এমনটাও পুলিশের সঙ্গে বলা হয়। পুলিশের পক্ষ থেকে এমন বলা হয়েছে বলে পরিবার দাবি করছে। এক্ষেত্রে কিন্তু একেবারে যে পরিবার মৃত্যু উদ্ধার হলো, পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ যদি আগে থেকে তৎপর হতো হয়তো এই মৃত্যুর ঘটনা ঘটতো না, এবং পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে খুনের অভিযোগ করা হচ্ছে। যে এই যে অপ্রতিম যে দাসের কথা বলা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ছাত্র যার মৃতদেহ উদ্ধার ঘিরে মূলত আজকে চাঞ্চল্য ছড়ায়। আজকে যেখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, এই 1 তারিখে সেখানে গিয়েছিল। এরই পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে যখন একটি ফোন আসে, তিনি কিন্তু সেই বিয়ে বাড়ি থেকে নেমে যায়। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না, পরিবার দাবি করছে। পরিবার কিন্তু সরাসরি খুনের অভিযোগ করছে এবং একাধিক জায়গায় যখন তল্লাশি বা খোঁজ খবর নেওয়া হচ্ছিল, আজকে সেই বিয়ে বাড়ির পিছনে একটি পুকুর, সেখান থেকে কিন্তু এই মৃতদেহ উদ্ধার করে এলাকারই মানুষজন। তারপরে মূলত নরেন্দ্রপুর থানায় যখন খবর দেওয়া হয়, পুলিশ মৃতদেহ উদ্ধার করতে আসে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যদিও পুলিশের পক্ষ থেকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা হচ্ছে, কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলছে। তারা জানাচ্ছে এই যে ঘটনা ঘটেছিল তখন থেকে পুলিশের যে অভিযোগ, বারবার পুলিশের দ্বারস্থ হয়েছিল, বিভিন্ন তথ্য খাড়া করেছিল, পুলিশ কিন্তু কোনোভাবে অভিযোগ নিতে চায়নি, বিভিন্ন তথ্য তুলে ধরেছিল। আর এখান থেকে কিন্তু পুলিশের ভূমিকা এবং পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ করছে, পুলিশ যদি আগে সক্রিয় মনোভাব নিত তাহলে কিন্তু আজকে এই ইঞ্জিনিয়ারিং ছাত্রের এইভাবে মৃতদেহ উদ্ধার হতো না বা এই ঘটনা ঘটতো না। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে যে খুনের অভিযোগ করা হচ্ছে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় কী হয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে। এবং পাশাপাশি পুলিশ কিন্তু আরও জানাচ্ছে এই যে বিষয়, তারা সমস্ত ঘটনা খতিয়ে দেখছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে বারবার গাফিলতির অভিযোগ তুলছেন তারা, যে কারণেই বারবার বিক্ষোভও দেখিয়েছেন তারা। তাদের বক্তব্য একবার শোনাবো। থানায় বলছে ও কোথায় বন্ধু নিয়ে দীঘায় গেছে, বন্ধু নিয়ে বন্ধুর বাড়ি আছে, তাই সেই বন্ধুর বাড়িও ফোন করতে চাও। আমার মনে হচ্ছে কেউ মেরে জলে ফেলে দিয়ে গেছে বাবা, না তো আমার বাবা তো 4 দিনই তো ভুলে যেত বাবা। থানায় বারবার করে গেছি, প্রচুর রিকোয়েস্ট করেছি, নরেন্দ্রপুর থানাতে কোনো রকম কাজ হচ্ছে না। এখন বডি বাবা বলে বলছে আমার ছেলের মতন দেখছি। এটা মার্ডার কেস, এটা মার্ডার কেস। আগে তাকে আটকে রেখেছিল, যখন দেখতে পাচ্ছি থানা পুলিশ হচ্ছে, কলকাতা এডিজি পর্যন্ত খবর গেছে, ভবানী ভবন গেছে, তখন ওকে মেরে আজকে ভোরে বেঁধে ফেলে দিয়েছে। এই বইটা কালকে রাতে মেরেছে। আর এবার চলে যাব সিউড়িতে। সিউড়িতে 3 দিন ধরে নিখোঁজ রয়েছে স্কুল ছাত্র। আর এখনো পর্যন্ত যা খবর, সিউড়ি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা
14 বছরের প্রদীপ মণ্ডল বৃহস্পতিবার থেকে নিখোঁজ। মায়ের কাছে বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সেই পড়ুয়া এবং তারপর থেকে ওই কিশোরের আর কোনো খোঁজ মেলেনি, এমনটাই দাবি করছে পরিবার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুপ্রতিম। সুপ্রতিম, আপডেট বলবে। সুপ্রতিম, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা তো ক্ষতি দেখা হচ্ছে, সেই খবর আমরা অনেক আগেই দেখিয়েছি, কিন্তু এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও কোনো আপডেট কি মিললো? সেই কিশোর, সেই পড়ুয়া কোথায়, কোনো খবর কি মিলেছে? একদমই, দেখো সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সিসিটিভি যে ফুটেজ সেটা কিন্তু খতিয়ে দেখছে সিউড়ি থানা, এবং তার পাশাপাশি যেটা জানা গেছে 3 দিন হয়ে গেছে সেই ছাত্র কিন্তু সিউড়ি 2 নম্বর ওয়ার্ডে তার যেখানে বাড়ি, প্রদীপ মণ্ডল যে সিউড়ির একটি বেসরকারি স্কুলের 8ম শ্রেণীর ছাত্র, সে বাড়ি থেকে বেরিয়ে যায় মায়ের কাছে বকা খেয়ে, এবং তারপর থেকে তার আর কিন্তু কোনো খোঁজ নেই। প্রথম দিন হয়তো তার মা বাবা ভেবেছিল যে সে রাগ করে বেরিয়েছে বাড়িতে চলে আসবে, কিন্তু তারপরেই যে হঠাৎ করে তার এখনো পর্যন্ত ফিরে না আসা, 72 ঘন্টা পেরিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু উৎকণ্ঠায় পড়েছে পরিবার, এবং তারা সিউড়ি থানা দ্বারস্থ হয়েছে। এবং সিউড়ি থানা শহরে যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সিসিটিভিগুলো তারা দেখছে যে ছাত্র কোন দিকে গেছে, কিন্তু এখনো অবধি সেই ছাত্রের কোনো ছবি পাওয়া যায়নি। সেই জন্য কিন্তু পরিবারের লোকজন যথেষ্ট চিন্তায় পড়েছে, এবং এই পরিবারের যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে বা যাদের বন্ধু বান্ধব রয়েছে তাদের সমস্ত বাড়িতে ইতিমধ্যেই খোঁজ খবর শুরু হয়েছে। তবে যে সিউড়ি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় তার ছবি পাঠিয়ে দিয়েছে বিভিন্ন থানা এলাকায়, এবং এই ছাত্রের খোঁজে কিন্তু জেলা জুড়ে তল্লাশি চলছে এক প্রকার বলা যেতে পারে। বেশ, ধন্যবাদ। পড়াশোনার জন্য যেমন বলে বাবা মা, সেই রকম বলা হচ্ছে, সেই হিসাবে ও বাড়ি থেকে বেরিয়েছে। এবার তারপরে যেমন আমরা খোঁজাখুঁজি করছি সব জায়গায়, কিন্তু পাচ্ছি না। সব জায়গায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনার যেখানে আছে, ওর স্কুলের টোটো কাকুর সঙ্গে যায়, তাদের সাথে, মাস্টারদের সাথে, সবার সাথেই যোগাযোগ করছি, কিন্তু এখনও কিন্তু কোনো খোঁজ পাইনি। আমরা মিসিং ডায়েরি করেছি, বড়বাবু লোক পাঠিয়েও লিখিত নিয়ে সব কিছু দিয়েছে। এবার একটু চলে যাই মিনাখার চাপালি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকা, আর সেখানেই রয়েছে একটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সাইক্লোন সেন্টার, সরকারি সম্পত্তি। কিন্তু সেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের অবস্থাটা একবার দেখুন। ভাঙা হয়েছে সেই কেন্দ্রের গেট, রীতিমতো দুর্ব্যবস্থার ছবি ধরা পড়ছে ক্যামেরায়। আর সেই সরকারি সম্পত্তি ঠিকাদার সংস্থার দখলে। সেই সাইক্লোন সেন্টারটি ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে রীতিমতো বিক্ষোভ গ্রামবাসীদের। এখানে আমাদের আইলা বিল্ডিং, এটা অনলি জনসাধারণের জন্য। এখানে কোনো রকম বন্যা ত্রাণ হলে আমরা সেখানে থাকি, কিন্তু এখানকার যে সেবায়িত, সেই সেবায়িত গোপনে জায়গা জমিন বিক্রি করে, জায়গা জমিন লিজে দেয়, জায়গা জমিন ভাড়ায় দেয় গোপনে। ইনি যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই রাজনৈতিক দলের আন্ডারে কাজ করে। এখানকার ফ্যান লাইট মাইট সমস্ত কিছু চুরি করে নিয়ে উনি খুলে নিয়ে বাড়িতে রেখেছে। এখানকার গেট ভেঙেছে, সমস্ত কিছু যাবতীয় কিছু দেখতে পাচ্ছেন, সমস্ত জন্য ইনি দায়ী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই সাইক্লোন সেন্টার যেটি একেবারে দুর্ব্যবস্থা, একেবারে অব্যবস্থা সেখানে রয়েছে, আর সেটি সরকারি সম্পত্তি, কিন্তু সেই সরকারি সম্পত্তি ভাড়ায় দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। কিন্তু কার অনুমতিতে সেটি ভাড়া দেওয়া হচ্ছে, এ বিষয়ে গ্রামবাসীরা কি বলছেন? একদম, দেখো, পঞ্চায়েত সদস্যের অনুমতি, অর্থাৎ এই চাপালি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় সেখানে একটি আয়লা সেন্টার, অর্থাৎ বহুমুখী ঘূর্ণিঝড় প্রকল্পের এখানে আয়লা সেন্টার শক্তপোক্ত একটি বাড়ি তৈরি করা হয়েছে। এটা প্রায় একাধিক এই ধরনের আয়লা সেন্টার বা এই বহুমুখী ঘূর্ণিঝড় প্রকল্পের এই বাড়ি এই ধরনের একাধিক এলাকায় রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এই মিনাখার চাপালি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় সেখানেও একটি রয়েছে, কিন্তু সেখানে সেই ঘরটি ভাড়া দেওয়া হয়েছে। কাদেরকে ভাড়া দেওয়া হয়েছে? পিএইচ ডিপার্টমেন্টে যারা কাজ করে, পাইপলাইনের কাজ, তাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়। তুমি জানো যে আইলা এই যে সীমান্তবর্তী এলাকা বা এই উপকূলবর্তী এলাকা যেমন, কিন্তু এখন আমরা শুনে নেব সেখানকার গ্রামবাসীরা তারা ঠিক কি বলছেন। আমাদের এই দুর্যোগ এলাকা সাইডে নদী আছে, আমরা বছরে একাধবার করে সুনামি যখন আসে এই আইলা বিল্ডিংয়ে আমরা সবাই থাকি দুর্যোগের সময়। কিন্তু এই আইলা বিল্ডিং এখন ভাড়ায় দিয়ে, শঙ্কর পাত্র ভাড়ায় দিয়েছে, জলের লাইন হচ্ছে, তাদের ভাড়ায় দিয়ে ঘর দুয়ার সব নোংরা করছে। সরকারি সম্পত্তি তো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই সরকারি সম্পত্তি যাতে নষ্ট না হয় তার একটা বিভেদ করুক সরকার। আবারও যাবো জিয়াউলের কাছে। জিয়াউল, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি কি বলছেন এই বিষয়ে?
একদম দেখো, অভিযোগ যেহেতু গ্রামবাসীরা যে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ এই অর্থাৎ আইলা সেন্টারের সেবায়ত অর্থাৎ শঙ্কর বাবু এবং তিনি পঞ্চায়েত সদস্য, তিনি ইচ্ছাকৃতভাবে তিনি পঞ্চায়েতের কোনো পারমিশন না নিয়েই তিনি ভাড়া দিয়েছেন। একাধিকবার তাকে বলা হয়েছে যেহেতু আইলা সেন্টারের মতন গুরুত্বপূর্ণ একটি সেন্টার, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হলে সেখানে সাধারণ মানুষ সেখানে আশ্রয় নেয়, কিন্তু সেই সেন্টারটি এইভাবে অবহেলায় কেন ফেলে রাখা হয়েছে, কেন সেই আইলা সেন্টারটি ভাড়া দেওয়া হয়েছে এবং যে লাইট পাখা একাধিক যে ইলেকট্রনিক জিনিস ছিল সেগুলোও কিন্তু চুরি করে যাচ্ছে। ফলে তিনি সেখানকার দায়িত্বে আছেন, তাহলে সেগুলো চুরি হচ্ছে কিভাবে, এই প্রশ্ন উত্তরা তুললেন এবং কিভাবে সরকারি সম্পত্তি ভাড়া দিলেন সরকারি অনুমতি ছাড়াই, এই প্রশ্ন তুললেন। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করলেন। তার স্পষ্ট দাবি কোনো ভাড়া দেওয়া হয়নি, সরকারি প্রকল্পের কাজ হচ্ছে পিএইচ, ফলে তারাই এখানে রয়েছেন। ফলে যদি কোনো সম্পত্তি নষ্ট হয় অর্থাৎ এখানে যে ইলেকট্রিক জিনিস যেগুলো রয়েছে সেগুলো নষ্ট হলে তারা ঠিক করে দেবেন, এমনটাও তিনি বলে রাখলেন। ফলে কোনো ভাড়া দেওয়া হয়নি। ফলে যারা অভিযোগ করছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করছেন, কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসলে পঞ্চায়েতের স্পষ্ট দাবি পঞ্চায়েতের কোনো অনুমতি ছিল না ভাড়া দেওয়ার বিষয়ে, ফলে তারাও খতিয়ে দেখবে। অভিযোগ তিনি ঠিক কি বলছেন তার মুখ থেকে শোনাবো। না, ভাড়া দেওয়া হয়নি। বিষয়টা হয়েছে কি, মানুষ তো ওখানে কাজ করতে এসে সরকারি দপ্তরের মানুষ, ওদের থাকার ব্যবস্থা নিয়েছে ওখানে, ওরা কোনো ক্ষয়ক্ষতি করবে না। যদি ক্ষয়ক্ষতি করে সেটা আমরা দেখে টেকে নেবো, এই আলোচনা করে ওরা আছে। কোনো ভাড়াটা কোনো প্রশ্নই আসে না এই জায়গাটা, মানে কোনো ভাড়া দেওয়া হয়নি বলছে? না, ভাড়াটা দেওয়া হয়নি। বসিরহাটে একাধিকবার পুকুর ভরাটের খবর আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে, আর সেই পুকুর ভরাটের খবর করতে গিয়ে রীতিমতো হুমকির মুখেও পড়তে হচ্ছে আমাদের প্রতিনিধিকে। খবর দেখানোর পর পুকুর ভরাট বন্ধে প্রশাসনের উদ্যোগও নিয়েছে, কিন্তু তাতে কি, তা সত্ত্বেও আবারও চলছে সেই পুকুর ভরাটের কাজ এবং আবারও বসিরহাটের সেই 13 নম্বর ওয়ার্ড। আমাদের যখন খবর করতে আমাদের প্রতিনিধি যখন যান তাকে কিন্তু হুমকি দেওয়া হয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। তোমার থেকে প্রথমে জানতে চাইবো যে কারা তোমাকে হুমকি দিল, ঠিক কি হুমকি তোমাকে দেওয়া হলো? দেখো অনিন্দিতা, এই যে বসিরহাটের 13 নম্বর ওয়ার্ডের এখানে যে কাস্টম অফিসের পিছনে যে গোকুল কুণ্ডু যে মারা গেছেন গোকুল কুণ্ডু, এবং তার যে সম্পত্তি, সেই সম্পত্তি তার ছেলে এবং মেয়েদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, এবং তার যে বড় মেয়ে যে সম্পত্তিটা পায়, সেই বড় মেয়ে এবং তার হাজব্যান্ড তারা কিন্তু তাদের যে আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনদের সহযোগিতায় এই যে তার যে ভাগের যে পুকুর, সেই পুকুরটা ভরাট করছে। এবং সেই খবরটা কিন্তু সেই এলাকার মানুষ গোপনে আমার কাছে দেয় যে এখানে একটা পুকুর ভরাট হচ্ছে, এবং আমি খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে যাই এবং সেই খবর করি এবং সেই ছবি তুলি। এবং এরপরেই কিন্তু এলাকায় যারা রয়েছে, যারা এই আত্মীয় স্বজন, যারা এই পুকুর ভরাট করছে যিনি, তার যে আত্মীয় স্বজন, তারা আমাকে ঘিরে ধরে এবং ঘিরে ধরে রীতিমতো প্রেশার করে যে এখানে ছবি তোলা যাবে না, কে আমাকে খবর দিয়েছে তার নাম বলতে হবে, এই ছবি ডিলিট করতে হবে, ছবি খবর করা যাবে না, ঠিক আছে? এমনকি তোমাদের সঙ্গে থাকো, তুমি যে কথা বলছো ঠিক সেই মুহূর্তে কি হয়েছিল আমরা সেই দৃশ্য একবার দর্শকদের দেখাবো। সেটা আমায় বলুন, যে জানিয়েছে তার নামে আমরা উল্টো কেস করব। আমাদের কাউন্সিলরকে বলা হয়েছে তো, সে তো কোনো কথা বলিনি তো, সে ভর্তি করার পর সে তো কোনো ব্যাপারে কোনো আসেই নি ব্যাপারে, জানে একটুকুনি এই জায়গায় খানা জায়গায় ওরা বাড়ি করবে, ওরা বাড়ি করার জন্য বন্ধ করা বাড়ি করার জন্য বন্ধ করা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি বাড়ি করতেন না, যদি আপনার বাড়ি করার দরকার থাকতো এটা বন্ধ করে বাড়ি হবে, বন্ধ করে বাড়ি করা হবে। অনুপম, আবারও যাব তোমার কাছে। তোমাকে হুমকি দেওয়া হলো, এবং এর আগেও আমরা যখন সেই খবর করি তখনও কিন্তু তারপরে পুকুর ভরাট বন্ধ করতে বলেছিল প্রশাসন, তা সত্ত্বেও বন্ধ তো হয়নি, উল্টে রমরমিয়ে চলছে। কিন্তু কাদের মদতে চলছে এবং প্রশাসন কোনো ব্যবস্থাই কি নিচ্ছে না? হ্যাঁ দেখো, এইটাই হচ্ছে একদম একটা বড় কথা, যে যেখানে আমরা পরপর আমরা একের পর এক আমরা খবর করে যাচ্ছি, কখনো প্রমোটারের বিরুদ্ধে, কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে, যে পুকুর ভরাট করে বিল্ডিং করছে, পুকুর ভরাট করছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু একের পর এক কিন্তু আমরা কিন্তু এই পুকুর ভরাটের খবর যত করছি ততই কিন্তু এরকম কিন্তু বেরোচ্ছে যে পুকুর ভরাট আরও হচ্ছে। এবং এর বিরুদ্ধে কিন্তু যে পৌরসভার যে চেয়ারম্যান, যা কাউন্সিলর এবং যে বিধায়ক, তারা যে কতটা
উদ্যোগ নিচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। তার কারণ এর আগে আমরা দেখেছিলাম এই 13 নম্বর ওয়ার্ডের একটা জায়গায় কর্মকার পাড়ায় একটা জায়গায় পুকুর ভরাট হচ্ছিল, সেখানেও আমাকে ধরে রীতিমতো হুমকি দিয়ে দোকান ঘরের মধ্যে আটকে আমার ছবি ডিলিট করা হয়। সেখানে যদিও এমএলএ গিয়েছিল, বিধায়ক গিয়েছিল, কিন্তু এখানে এই যে 13 নম্বর ওয়ার্ডে এখানে যেখানে হচ্ছে এইখানটায় কারা যায় বা কারা কি পদক্ষেপ নেয় সেটা কিন্তু একটা নিয়ে একেবারে। এবং সেখানকার কাউন্সিলর তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে পুকুর ভরাট বন্ধের ব্যবস্থা তিনি করবেন। কি বললেন তিনি, শুনুন। আমি গতকাল সন্ধ্যেবেলা এটা শুনেছি এবং শোনার সাথে সাথেই যে বাড়ির মালিক আছে তাকে বারণ করেছি। ওনারাও যেহেতু এখানে থাকে না, যার নামে জায়গাটা, উনি বাড়ি বারাসাতের ওইদিকে উনি আসছেন, এসে আমার সাথে দেখা করবেন। আমি অলরেডি বারণও করে দেবো এবং বন্ধও করিয়ে দেবো। এবার আপনাদের কুলতলির ছবি দেখাবো। কুলতলিতে ম্যানগ্রোভ কেটে রীতিমতো মাছের ভেড়ি তৈরি করা হচ্ছে, আর সেই খবর আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছি। তারপরেই কিন্তু একেবারে নড়ে চড়ে বসলো বন দফতর। কুলতলির 6 নম্বর মধুসূদনপুর ও 3 নম্বর কৈখালী এলাকায় ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরির খবর আমরা দেখিয়েছিলাম। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরেই রীতিমতো তৎপরতা, এবং যে ছবি আপনারা দেখছেন সেখানে ম্যানগ্রোভ ফেরানোর কাজ শুরু হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, আমরা খবর দেখানোর পর শেষ পর্যন্ত সেই ছবি দেখতে পেল প্রশাসন, ঠিক কি কি ব্যবস্থা নিচ্ছে তারা? দেখো, প্রশাসনের কাছে একাধিক বার এই খবর আমরা তুলে ধরেছিলাম। কুলতলির বিস্তীর্ণ এলাকা, নৈপুকুরিয়া নদীর প্রায় 3টি এলাকা, কৈখালী এলাকায় সেখানে অবাধে কাটা হচ্ছে ম্যানগ্রোভ, আর সেখানেই তৈরি করা হচ্ছে মেচো ভেড়ি। অবশেষে নড়ে চড়ে বসলো বন দপ্তর। বন দপ্তরের আধিকারিকরা তারা আজ গ্রামের বিভিন্ন প্রান্তে যান। নৈপুকুরিয়া নদীর যেখানে যেখানে এই ম্যানগ্রোভ কেটে মেচো ভেড়ি তৈরি করা হচ্ছে সেখানে তারা অভিযান চালান এবং যারা এই ম্যানগ্রোভ কেটেছেন তাদেরকে সতর্ক করেন, গ্রামবাসীদেরকে সতর্ক করেন যে ম্যানগ্রোভ কতটা প্রয়োজন রয়েছে সুন্দরবনবাসীর কাছে। এবং এই জেলার বিস্তীর্ণ এলাকায় যে নদীর তীরবর্তী এলাকা, সেখানে ম্যানগ্রোভ না থাকলে কি হতে পারে। অবশেষে বলা যেতে পারে বন দপ্তরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হলো। যে যে স্থানে এই ম্যানগ্রোভ কাটা হয়েছিল সেই মাটির পাঁচিল আজ সকাল থেকে ভাঙার কাজ শুরু হয়েছে, এবং যারা এই পাঁচিল দিয়েছিলেন তারা জানাচ্ছেন যে তারা অন্যায় করেছিলেন, অর্থাৎ এই যে ম্যানগ্রোভ কেটে তারা ভুল করেছেন, তারা এমন কাজ আর করবেন না। যেসব জায়গায় ম্যানগ্রোভ কাটা হয়েছে সেই সব জায়গাতে আবার নতুন করে ম্যানগ্রোভ রোপণ করা হবে, এমনটাই জানানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে। বেশ, ধন্যবাদ তোমায়। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা বলছেন তারা ভুল স্বীকার করেছেন আর করবেন না। তারা কি বলছেন তারা একবার শোনে তাদের বক্তব্য। আমাদের ভুল হয়ে গেছে। এখন কি করছেন? এখন আমরা চাষবাস কাজ করি, মানে কেটে দিচ্ছেন? আমরা কেটে দিচ্ছে, অফিসারের চাপ পড়েছে বলে কেটে দিচ্ছে। যা চাষ করতো পরক্ষণে ফের রাস্তা বিয়ে হয়ে গেলে এটাও আমরা এখন খাজনা সব বহন করে যাচ্ছি। আপনারা জানতেন না যে ম্যানগ্রোভ কাটতে নেই? জানি না মুখ লোকের কারবার, সেটা আবার অত খেয়াল করে নিব, ভুল করে করেছি। আর বনকর্মীরা মানুষদের বোঝানোর চেষ্টা করছেন যে ম্যানগ্রোভ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ভালো করে থাকবেন সবাই, আমরাও চাই মানুষ বেঁচে থাকুক, সুস্থভাবে জীবনযাপন করুক, বাচ্চা নিয়ে লেখাপড়া করে শিক্ষা দীক্ষা করে একটু উন্নতি করুক। হ্যাঁ, কখনো এসব করবেন না, বুঝেছেন? এই সুন্দর মাছের ভেড়ি তৈরি হচ্ছে ব্যাপারটা আমরা লোকাল বিডিও সাহেব, লোকাল থানার সঙ্গে কথাও বলেছি, এমএলএ সাহেবের সঙ্গেও পার্সোনালি কথা বলবো, হ্যাঁ, যাতে এটা রক্ষা করা যায়। কমপ্লেন করেছি বড়বাবু, আর তারপরে আমাদের ডায়েরি ফাইরি সব দেওয়া হয়েছে, আমাদের কাছে রিপোর্ট আছে, আমরাও থানার সঙ্গে কথা বলছি। যেন তেন প্রকার আমাদের যত কষ্ট হোক ম্যানগ্রোভ আমরা রক্ষা করবো, কাউকে কাটতে দেবো না। আমরা পেট্রোলিং ডিউটি দৈনন্দিন করছি, তার সত্ত্বেও কিছু অসাধু মানুষ এবং কিছু মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তাদের বিভিন্ন রকম প্রচারণা দিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছে এবং আমরা এগুলো বাধা দিয়েছি, তাদের ভেঙে দিচ্ছি। আর কোনো রকম যাতে না হয় এই সমস্ত জায়গাগুলো আবার আমরা ম্যানগ্রোভ প্লান্টেশন করে দেবো। আর এই পদক্ষেপে রীতিমতো খুশি হয়েছেন সেখানকার গ্রামবাসীরা, ধন্যবাদ জানিয়েছেন নিউজ 18 বাংলাকে। নিউজ 18 বাংলা যেভাবে এই খবরকে সম্প্রচার করেছে এবং সেই খবরের জেরে যে বন দপ্তর তড়িঘড়ি সেই মাছের ভেড়িকে ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, এবং ম্যানগ্রোভকে বাঁচানোর জন্য যে প্রয়াস বা যে চেষ্টা, তার জন্য আমরা নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর খবর একটা সম্প্রচার করার জন্য।
চোলাই মদের ভাটি ভাঙলো পুলিশ। বাঁকুড়ার বিষ্ণুপুরে পুলিশের অভিযান চলে এবং সেখানেই পুলিশের অভিযানের পর নষ্ট করা হচ্ছে 1000 লিটারের বেশি চোলাই মদ, আর তারই পাশাপাশি ভাঙা হয় একাধিক মদের ভাটি। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, কতদিন থেকে এই মদের ভাটি চলছিল? চোলাই মদের কারবার কবে থেকে চলছিল? একেবারে অনিন্দিত। দেখো, দীর্ঘদিন ধরেই এক শ্রেণীর অসাধু ব্যক্তি এই মরার গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অবৈধভাবে চোলাই মদের ভাটি তৈরি থেকে অবৈধভাবে চোলাই মদ তৈরি করছিল, যার ফলে কি হচ্ছিল, এলাকার যে সমস্ত মানুষরা রয়েছে তারা মদপ্য হয়ে পড়েছিলেন এবং সংসারে প্রতিনিয়ত অশান্তি হচ্ছিল। এর আগেও আমরা খবর দেখিয়েছি, এলাকার প্রমিলা বাহিনী লাঠি সোঁটা নিয়ে এই মদের বিরুদ্ধে কিন্তু অভিযান চালিয়েছে। এরপর তৎপর বিষ্ণুপুর থানা পুলিশ। রীতিমতো বলাই চলেছে বড়সড় সাফল্য পুলিশের, কারণ অভিযান চালিয়ে তারা 1000 চোলাই মদ বাজেয়াপ্ত করে, পাশাপাশি একাধিক চোলাই মদের ভাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর পাশাপাশি মদ তৈরি করার যে সরঞ্জাম কাঁচামাল তা নষ্ট করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ জানাচ্ছেন যে লাগাতার এই ধরনের অভিযান চলবে। এখনো পর্যন্ত ঘটনায় যদিও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে বিষ্ণুপুর থানা পুলিশ ইতিমধ্যে অভিযান চালাচ্ছে, কারণ যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কড়া শাস্তি যাতে পায় সেদিকে তারা নজর রাখবেন। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এইভাবে চোলাই মদ তৈরি করছিল। কিছুদিন আগেও এক ব্যক্তি মারা গেছে এই মরার গ্রাম পঞ্চায়েত এলাকায়। সব মিলিয়ে কিন্তু প্রশাসনের এই উদ্যোগকে, অর্থাৎ পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। বেশ, ধন্যবাদ প্রিয়ব্রত। পাচার করার আগে উদ্ধার হলো কচ্ছপ আর হরিণের শিং। বনগাঁর 3 জায়গায় অভিযান চালায় বন দফতর এবং তারপর গোপালনগর থেকে উদ্ধার করা হচ্ছে 1450টি কচ্ছপ সহ আরো অনেক কিছুই। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কচ্ছপ বিক্রি ও পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে এবং দুজন মছলানপুর থেকে তাদের গ্রেফতার করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে 3টি হরিণের শিং। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, বেশ অনেকটাই জিনিস উদ্ধার হয়েছে, তো ঠিক কারা এই পাচার করছিল এবং তদন্তে কি উঠে আসছে? এর সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে? কি পুরো বিষয়টি কি হয়েছে? একদম দেখো, উত্তর 24 পরগনা ডিওফো সূত্রে এখনো যেটা জানা গেছে যে এই পাচার চক্র, অর্থাৎ মসলন্দপুর স্টেশন লাগোয়া সেখানে 3টি হরিণের মাথা নিয়ে এক পাচারকারী একেবারে বাংলাদেশের দিকে যাচ্ছিল, অর্থাৎ পেট্রাপোলের দিকে যাচ্ছিল। ফলে এর থেকেই পরিষ্কার বাংলাদেশে যেহেতু যাচ্ছে এটি ফলে পাচার করা আন্তর্জাতিক মানের পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে এমনটা মনে করছে ডিওফো সূত্রে। ফলে তারাই গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে হানা দেয় এবং এই ব্যক্তিকে হাতে না ধরে তার ব্যাগ থেকে 3টি হরিণের, অর্থাৎ ছোট প্রজাতির 3টি হরিণের মাথা উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কোথা থেকে এই 3টি হরিণের মাথা নিয়ে এসছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে গোবরডাঙ্গা এলাকায় সেখান থেকেও প্রায় 1450টি কচ্ছপ, সেটিও কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকা। এই এতগুলো কচ্ছপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সবটাই কিন্তু সবটাই ধরে বাজেয়াপ্ত করেছে ডিওফো উত্তর 24 পরগনা এবং তার স্পষ্ট দাবি দুটো চক্রের সঙ্গে কিন্তু আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে এমনটা মনে করা হচ্ছে। ফলে তাদেরকে আজকে বারাসাত আদালতে তোলা হয়েছে, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ফলে কোথায় কি উদ্দেশ্যে এই হরিণের মাথা নিয়ে যাওয়া হচ্ছিল সবটাই জানার জন্য হেফাজতে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু ডিওপো সূত্রে জানা গেছে। বেশ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সেখানে সরকারি জায়গার গাছ কাটা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে, আর অভিযোগ উঠছে বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সেখানে গিয়ে কাটা গাছ বাজেয়াপ্ত করলো ঘাটাল থানার পুলিশ। আপনি কি পুলিশ আছে গরমে দেখাচ্ছেন নাকি? নিজেকে গরম মারিনি, নিজেরা চুপ করে থাকুন, তাহলে আপনাকেও তুলে নিয়ে যাবো। বেশি ফটফট করবেন না। এটা গাছ সরকারি গাছ, তলাবাজি করছেন আপনি। বেশি বলা হয়ে গেছে নাকি? বিরাট হানু বলাবাজি, তোর থেকে গলাতে অনেক বেশি আমার, তোদের মধ্যে অনেক লোক দেখেছি আমি। জালি কিনবি, ফরেস্টের কাছে পারমিশন নিলে কেউ আটকাতো না। এই যদি একটা কোনো কাজ করতে যাচ্ছেন তাকে লফুল অ্যাকশন আপনাকে নিতে হবে। আপনি ইলিগাল কাজ করলে আপনার এগেনস্টে কেস হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। জাল করুন, ছেলেদের ফুটবলের ব্যবস্থা করুন, তাতে কোনো প্রবলেম নেই, তো কেউ আপনাকে আপত্তি জানাবে না। আপনি এখন অ্যাডমিনিস্ট্রেশনের লোক, তাই তো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, যে অভিযোগ উঠছে যে সরকারি জায়গার গাছ কাটা হচ্ছে এবং সেখানে এটাও বলা হচ্ছে যে পঞ্চায়েতের অনুমতি নাকি পাওয়া গিয়েছে, আদৌ কি এটা সত্যি?
দেখো, প্রথমেই তোমাকে বলি যে যে অভিযোগ উঠছে সেটি পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে, অর্থাৎ মিঠু দোলই মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকার যে পঞ্চায়েত সদস্য, তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী বনমালী দোলই, তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ উঠছে এবং সেই অভিযোগ পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখা যাচ্ছে গ্রামবাসীদের সঙ্গে চড়া ভাষায় কথা বলছেন ঘাটাল থানার ওসি এবং তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন এইভাবে সরকারি জায়গায় কোনো অনুমতি না নিয়ে গাছ কাটা যায় না। এক কথায় ওসির কথায় প্রমাণ হচ্ছে যে কোনো সরকারি অনুমতি নেওয়া হয়নি। কিন্তু মিঠু দোলের স্বামী বনমালী দোলে তিনি অবশ্য বলছেন যে প্রধানের কাছে পারমিশনের জন্য তিনি আবেদন করেছিলেন, কিন্তু তিনি না দেওয়ায় পঞ্চায়েত সদস্য অর্থাৎ তার স্ত্রীর কাছে পারমিশন নিয়েছেন। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন যে পঞ্চায়েত সদস্য কি গাছ কাটার কোনো পারমিশন দিতে পারে? এই গাছ কাটার পারমিশন একমাত্র বাড়ি তৈরির জন্য একটি বা দুটি গাছের জন্য গ্রাম পঞ্চায়েত পারমিশন দিতে পারে, আর বাকি দপ্তর থেকে এই পারমিশন নিতে হয়, কিন্তু সেই পারমিশন নেওয়া হয়নি। তিনি বনমালী বাবু পরিষ্কার জানিয়েছেন যে বনমালী বাবু তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য শোনাই একবার। আমি এটা প্রধানকে জানিয়েছিলাম, প্রধান কতটা গুরুত্ব দেয়নি, পঞ্চায়েতকে জানিয়েছিলাম, পঞ্চায়েত একটা কাগজ দিয়েছে, সেটা আমি নিয়ে করেছি। প্রধান পারমিশন। তাহলে কোথা থেকে পারমিশন নিয়েছিলেন? পঞ্চায়েত। এইভাবে কি গাছ কাটা যায় জানেন? এটা আমার ভুল গলতি, ভাবছি আমি গলতি শ্রদ্ধা করলো, কথাটা গলতি হয়েছে। এবার চলে যাব মালবাজারের দিকে। নিজের এলাকাতেই উদ্ধার তৃণমূল শ্রমিক নেতার দেহ এবং সেই দেহ উদ্ধার ঘিরে রীতিমতো উত্তেজনা মালবাজারে। থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাগান শ্রমিকরা। মৃত সেই শ্রমিক নেতার নাম সুনীল লোহার। ইতিমধ্যেই গ্রেফতার করা হচ্ছে দুজনকে। আর আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি। সেই তৃণমূল নেতার মৃত্যু হলো, কিভাবে মৃত্যু হলো এখনো পর্যন্ত পুলিশ কি বলছে, এর পেছনে ঠিক কারা রয়েছে? মালবাজারের নিদান চা বাগানে চা শ্রমিক নেতা সুনীল লোহার কিন্তু দাপুটে নেতা ছিল। সেখানে গত শুক্রবার থেকে কিন্তু তিনি নিখোঁজ ছিল। পরিবার তরফ থেকে কিন্তু মালবাজার থানায় একটি অভিযোগ দায়ের করে, তারপরে কিন্তু মালবাজার থানার পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে কিন্তু সেই নিদান চা বাগানে একটি পাম্পের পাশে তার দেহ উদ্ধার করে। এই উদ্ধার পর কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা এবং উত্তেজনা ফেটে পড়ে সেই এলাকার যে শ্রমিক ছিলেন তারা। এবং আজ মালবাজার থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। পরিবার সূত্রে যা বলা হয়েছে যে আরো কয়েকজন এর সঙ্গে জড়িত রয়েছে, তাদের অতি শীঘ্রই গ্রেফতার করতে এবং দৃষ্টান্তমূলক কিন্তু শাস্তি দিতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে তৃণমূল নেতা যেহেতু ছিল তাকে বিজেপির কর্মীরাই মেরেছে। যারা ধরা পড়েছে তারাও কিন্তু সেই বিজেপির সংগঠন করে বলে সূত্রের মারফত জানা গিয়েছে। এই ঘটনার পর কিন্তু মালবাজার এলাকায় রীতিমতো রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং চাপানোতের সৃষ্টি হয়েছে যে কি কারণে মারা হলো এবং এর সঙ্গে কারা জড়িত রয়েছে আরো তা খতিয়ে দেখছে মালবাজার থানার পুলিশ। একেবারে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং অবশ্যই শুরু হচ্ছে রাজনৈতিক তরজা, তুমি যেমনটা বললে। माल ब्लॉक में परिचित चेहरा था सुनील लोहार। 2 दिन से लापता था, 2-3 दिन से 2 तारीख का रात से। कल रात को हम लोग को पता चला कि उसका हत्या कर दिया गया है, लेकिन ये संदेह उसको पहले से था। वो कुछ नाम अपना घर वाला लोग को बोलते रहता था जिसमें कि ये लोग मुझे हत्या कर सकता है, और आज के दिन में देखने को मिला कि उसका बीवी वही सब नाम दी है जो नाम उन लोग को संदेह था। इस हत्यारा लोगों को सजा होना चाहिए, मौत फांसी होना चाहिए जिस कदर से उसका हत्या हुआ। এখানে কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে হয়তো কোনো ঘটনা ঘটেছে, সেটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। আর যে সমস্ত নেতৃত্বের কথা, আমাদের বাগানের ট্রেড ইউনিয়নের নেতৃত্বের কথা বা অন্যান্য নেতৃত্বের কথা বা পঞ্চায়েত মেম্বারের কথা বলা হচ্ছে, তারা এই ঘটনার সাথে জড়িত নয়। তদন্ত করে নিয়ে দেখুক যে কারা জড়িত। সামনে যে লোকসভা ইলেকশন, সেটার নাম করে যে এইভাবে ব্যাপারটাকে রাজনীতিকরণ করা হচ্ছে, ঠিক আছে, সেটা ঠিক না। এবার নজর রাখবো ঘাটালের দিকে। ঘাটালে প্রাক্তনের বিয়েতে তাণ্ডব স্বামীর, পুরনো বউয়ের ফের বিয়েতে আপত্তি, আর পুরনো বউয়ের বিয়েতে হামলার অভিযোগ উঠছে। দলবল নিয়ে এসে বিয়ে ভণ্ডুল করার চেষ্টা প্রাক্তন স্বামীর।
আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্তর থেকে জানতে চাইবো, সুকান্ত, প্রাক্তন স্ত্রী তিনি বিয়ে করছেন, ভালো কথা তো, কিন্তু প্রাক্তন যিনি স্বামী তিনি হঠাৎ করে কেন ওই বিয়ে ভণ্ডুল করার চেষ্টা করলেন? দেখো, প্রাক্তন স্বামী বিশ্বজিৎ দোলই সে চাইছে না যে তার এই প্রাক্তন স্ত্রীর আবার বিয়ে হোক, কিন্তু যেটা জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ উঠছে, প্রায় 3 বছর আগে বিশ্বজিতের সাথে প্রেম করে বিয়ে করে এই রেশমি, এবং বিয়ের পর কয়েক মাস পরে 8-9 মাস পরেই চরম অশান্তি শুরু হয়, মারধর করা হয়, পরিবারের লোককে জানানো হয়, এবং পরিবারের লোক যে এলাকার লোক বসে মীমাংসা করে কাগজে লিখিত হয়ে তারা তাদের মেয়েকে বাড়ি নিয়ে আসে। এরপর দীর্ঘদিন পর তারা একটি ভালো পাত্র দেখে রেশমির বিয়ের ব্যবস্থা করে, আর সেই খবর পেয়ে বিশ্বজিৎ তার দলবল বন্ধুদের নিয়ে বিয়ের আসরে পৌঁছে যায় এবং সেখানে যে হাতাহাতি ঠেলাঠেলি শুরু করে, এক কথায় বিয়ে ভেস্তে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘক্ষণ পর যখন ওই রেশমির বাড়ির লোক ঘাটাল থানায় যোগাযোগ করে এবং ঘাটাল থানার আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে ওদের মধ্যে প্রায় 22 জনকে আটক করে এবং পুলিশ দাঁড়িয়ে থেকে রেশমির বিয়ের ব্যবস্থা করে। এক কথায় পুলিশি পাহারার মধ্যে রেশমির বিয়ে হয়। বেশ, ধন্যবাদ সুকান্ত। প্রথম ভালোবাসা করে বিয়ে করে ওই ছেলের বাড়িতেই, ছেলেটার নাম বিশ্বজিৎ, তো হ্যাঁ বিশ্বজিৎ দোলই। এর পরপর কি হচ্ছে, ঝগড়া গন্ডগোল হয়, মীমাংসা হয়, শেষে একবার এমন হলো তোমরা আমাকে নিয়ে যাও, মেরে ফেলছে, যেয়ে দেখলাম গোলায় রক্ত, আমি ওকে নিয়ে পালিয়েছি। বলছে এই তোকে আর লুবনি, তুই আসবি নি, তোকে আমি লুবনি, আমি পার্টি অফিসে দরখাস্ত দিয়ে দিয়েছি। তোর নাম কি? আমার নাম কৌশিক খান। কি বুঝলি এখানে এসে? এসে বুঝলাম যে ঝামেলায় ফেঁসে গেছি, কি করবো। ঝামেলাটা কি ঝামেলা? ঝামেলাই এরকম বিয়ে বাড়ি, এদের তো একটা বিয়ে বাড়ি চলছে, তোরা এখানে এসে ঝামেলা করলি কেন? আমরা কিছুই ঝামেলা করি, রাস্তায় দাঁড়িয়েছিলাম, খালি আমাকে একটা লোক জিজ্ঞাসা করলো যে তোর বাড়ি কোথায়, আমি এরকম বললাম যে আমার বাড়ি এখানে, বলছি তুই কত ধর, গাড়ির চাবি গাড়ি নিল, টেনে নিয়ে চলে এলো। কোনো অপরাধ করলে দুষ্কৃতীদের ধরে পুলিশ, কিন্তু এবার দুষ্কৃতী ধরতে গিয়ে ময়নাতে আক্রান্ত হলেন পুলিশ। ময়নার বাগচায় পুলিশের উপর হামলার অভিযোগ, অভিযানে গিয়ে আক্রান্তের অভিযোগ যে সেখানে পুলিশের গাড়ি, তার সেই পুলিশের গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং আহত হয়েছেন 2 পুলিশ কর্মী। ঠিক কি ঘটেছিল আমাদের সঙ্গে সুজিত রয়েছে, সুজিত বলবে। সুজিত, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কেনই বা এই হামলা হলো? গন্ডগোলের খবর পেয়ে ময়নাতদন্ত পুলিশ যখন বাচ্চায় ঘটনাস্থলে যায় তখনই ঘটে এই ঘটনা। কি ঘটনা? সেখানে কিছু মানুষ যারা দুষ্কৃতী বলে বলছেন দুপক্ষই, এবং সেখানে পুলিশও বলছে দুষ্কৃতী, তারা কিন্তু পুলিশের গাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে, পুলিশকে মারধর করে, 2 জন পুলিশ। আর এই ঘটনাতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলীরা মানুষের কাছ থেকে জায়গা হারাচ্ছে, নিজেরা এই ধরনের অপকর্ম করে বিজেপির নামে মিথ্যা কেসে আবারও বিজেপির কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। আমার দলের কর্মী এই ধরনের নোংরা কাজ প্রথমত করতে পারে না, তৃণমূলই এই ধরনের কাজ করিয়ে বিজেপির কার্যকর্তাদের নাম দিয়ে মিথ্যা কেসে ফাঁসানোর একটা প্রয়াস। কিছু দুষ্কৃতী আছে যে টুকটাক করে একটা ঘটনা ঘটিয়ে রাজনীতির রং লাগাতে চাইছে, যে দুষ্কৃতী যারা তারা হচ্ছে বিজেপির সাপোর্টার। ওখানকার উপপ্রধানও প্রতিবাদ করছে, উপপ্রধান বিজেপি। দুষ্কৃতীরা অবশ্যই শাস্তি পাবে। দেখেছি যতটুকু যে নিরপেক্ষ ভাবে ওখানকার যে রাজনীতি কিছু দল আছে ওরাও নিরপেক্ষ কথা বলেছে, যার জন্য আমরা এটাকে রাজনীতির রং লাগাতে চাই। এবার যে খবর দেখাবো, ধর্ষণের চেষ্টা করছেন আইনজীবী, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত আইনজীবী, বুনিয়াদপুরে গ্রেফতার করা হয়েছে সরকারি আইনজীবীকে। চেম্বারে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন সেই সরকারি আইনজীবী, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজন। সুজন, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ উঠছে? একদমই তাই, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত চাম্পাতলি গ্রামের এক বাসিন্দা, তিনি গত কয়েকদিন আগে লিখিত অভিযোগ করেন যে তার নাবালিকা যে মেয়ে রয়েছে 3 মাস আগে তিনি অপহরণ হয়েছিল। যে ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পরে গঙ্গারামপুর থানার পুলিশ কিন্তু ওই নাবালিকাকে উদ্ধার করে এবং পাশাপাশি
যে অভিযুক্তরা রয়েছে তাদেরকে কোর্টে পাঠিয়েছিলেন। এরপরেই বুনিয়াদপুর মহকুমা আদালত থেকে চিঠির মাধ্যমে ডাক পেয়ে তিনি গত শুক্রবার আদালতে পৌঁছায় এবং সেখানে গিয়ে সরকারি আইনজীবীর পরামর্শ অনুযায়ী তিনি তার মেয়ে এবং স্ত্রীকে ফোনের মাধ্যমে আদালতে ডাকেন। এবং এই যে যেটা অভিযোগ করছে ওই ব্যক্তি, যে বুনিয়াদপুর মহকুমার যে সরকারি আইনজীবী রয়েছে পুতুল মৈত্র, সে তার মেয়েকে নিজস্ব চেম্বারে নিয়ে যায় এবং ভিতর থেকে দরজা বন্ধ করে যায়। এবং যেটা অভিযোগ করছে তার বাবা, যে তার মেয়েকে নাকি ধর্ষণের চেষ্টা করে সেই সরকারি আইনজীবী, এবং যার পরেই কিন্তু তারা গঙ্গারামপুর থানায় প্রথমে থানায় লিখিত অভিযোগ করে এবং পরবর্তীতে বংশিয়ারি থানাতে তারা কিন্তু লিখিত অভিযোগ করে। এবং লিখিত অভিযোগের ভিত্তিতে এই যে সরকারি আইনজীবী প্রতুল মৈত্র, তাকে কিন্তু গতকাল সন্ধ্যায় বংশিয়ারি থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে কিন্তু তাকে কিন্তু মহকুমা আদালতে পাঠানো হয়েছিল এবং 2 দিনের কিন্তু পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি, এই যে বার অ্যাসোসিয়েশন, বুনিয়াদপুর যে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক করেছেন, তার যেটা দাবি করছেন, তিনি যেটা দাবি করছেন যে তাকে ফাঁসানো হয়েছে, তাদের যে সরকারি আইনজীবী রয়েছেন তাকে ফাঁসানো হয়েছে। এবং যে বিষয়টি সবার সামনে আসার পরে কিন্তু সবাই কিন্তু একদম একটা নিন্দার ঝড় উঠেছে। তবে সত্যতা কতটা রয়েছে তা কিন্তু এখন তদন্ত অপেক্ষা রয়েছে। একেবারেই ধন্যবাদ সুজন। কমপ্লেনে আমরা দেখতে পাচ্ছি একটার কথা বলেছেন, সেই একটার সময় তো আমাদের পিপি সাহেব হচ্ছে কোর্টে মামলা করছেন, এই অবস্থায় দেখতেছি ওনাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়েছে। ওনার সাথে তো যোগাযোগ করেছে মেয়েটা 10টায় সকাল, একবারে টোটালি ষড়যন্ত্র। পূর্ত দফতরে রাস্তা তৈরিতে টালাবাহানা, 2 মাস ধরে কাজ চলার পর হঠাৎ কাজ বন্ধ করে রাখায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা, এবং যে কারণে প্রতিবাদে আজ খড়িবাড়ি শিলিগুড়িগামী রাজ্য অবরোধ করে বিক্ষোভ দেখালো ব্যবসায়ীরা। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের। 2 মাস কাজের পর হঠাৎ করে বন্ধ রাস্তার কাজ, যে কারণেই সমস্যায় পড়েছেন প্রত্যেকেই। 11 কিমি সড়কের বেহাল অবস্থা। যারা অবরোধ করছেন যে ব্যবসায়ীরা, তারা কি বলছেন শুনুন। দীর্ঘ 2.5 মাস হয়ে যাচ্ছে এই রাস্তাটা তৈরি হচ্ছে না। কেন, কি কারণে তৈরি হচ্ছে না? গাড়ি চলাচল যেভাবে বড় বড় গাড়ি চলছে, তাতে যে পরিমাণে ধুলো হচ্ছে, সেই ধুলো আমাদের দোকানে এবং খাওয়ার দোকানে ঢুকছে। কোনো না কোনো এই গর্তের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাধ্যতামূলক আমরা এই পথ অবরোধ করতে আমরা বাধ্য হলাম। এই রাস্তা তৈরি না হয় এবং আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা আবার পথ অবরোধ করতে বাধ্য হব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, যে প্রশ্ন ব্যবসায়ীরাও তুলছেন যে 2 মাস ধরে কাজ চলার পর হঠাৎ করে বন্ধ হয়েছে, কিন্তু কেন বন্ধ হয়েছে সেই প্রশ্ন তো আমাদেরও, কেন রাস্তার কাজ বন্ধ করা হচ্ছে? দেখো, একেবারেই এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা পূর্ত দপ্তরের আধিকারিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলছেন যে সমস্ত জায়গায় থেকে তারা পেভার্স ব্লকের যে ইট তা আনা হয়, সেখানে কিন্তু তার যোগান পাওয়া যাচ্ছে না এবং তার জেরেই কিন্তু রাস্তার কিছুদিন কাজ বন্ধ রয়েছে। তবে তিনি দাবি করছেন যে আগামী সপ্তাহের মধ্যেই সেখান থেকে যে পেভার্স ব্লক তা কিন্তু আনা হবে এবং এই রাস্তার কাজ কিন্তু ফের পুনরায় শুরু হবে। তোমাকে জানিয়ে রাখি, পূর্ত দপ্তরের উদ্যোগেই 11 কিলোমিটার রাস্তা এবং বিভিন্ন রাস্তার মাঝে মাঝে কিন্তু পেভার্স ব্লক বসানো হচ্ছে এবং পেভার্স ব্লক এজন্যই বসানো হচ্ছে যে সমস্ত এলাকাগুলোতে দেখা যায় যে পিচের রাস্তা ক্ষণস্থায়ী, পিচের রাস্তা টেকে না, সেই সব জায়গায় কিন্তু এই পেভার্স ব্লক বসানো হয়। আর এই পেভার্স ব্লকের যোগান না পাওয়ার জন্য কিন্তু রাস্তা বন্ধ থাকে এবং বাসিন্দারা, যারা ব্যবসায়ীরা, তারা কিন্তু দাবি করছেন দ্রুত রাস্তা ঠিক হোক, কারণ এই রাস্তা কিন্তু শিলিগুড়ি এবং খড়িবাড়ির রাজ্য সড়ক। এখান দিয়ে প্রচুর পরিমাণ গাড়ি, এমনকি এখন বর্তমানে মাধ্যমিক পরীক্ষারা যেতে হয়। আর এই রাস্তা খারাপের জন্য যানজট এমনকি দুর্ঘটনার অবধি ঘটে, যার জেরে সমস্যায় পড়তে হয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষদের। তবে আশার আলো দেখাচ্ছে পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তিনি বলছেন দ্রুত কাজ শুরু হবে এবং রাস্তা কিন্তু দ্রুত সারাই হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে এদিন 1 ঘন্টা পথ অবরোধ পর অবরোধ উঠে যায় এবং রাস্তার কাজ দ্রুত সারাই হবে সেই আশ্বাসে কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। এবং যিনি সহকারী ইঞ্জিনিয়ার, তিনি কি বলছেন শোনাবো একবার। হ্যাঁ, ওটা ওই পেপার ব্লকের সাপ্লাইয়ের কিছু সমস্যা আছে। হ্যাঁ, ওরা হয়তো সাপ্লাই দিতে পারছে না, ওই জন্য কিছুদিন লেট হবে। সপ্তাহখানেকের মধ্যে হয়ে যাওয়ার কথা, কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। আর ওইটা আপনার খড়িবাড়ির যে সমস্যাটা, আমাদের তো এই দিকটায় হয়ে গেছে। ওখানে
কিছু হয়তো ওই মানে ফ্যাক্টরি থেকে এগুলো আসে, তো ওই সাপ্লাইয়ের জন্যই হয়তো ডিলে হয়ে গেছে। আশা করা যায় সামনে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, 10 দিনের মধ্যে হয়ে যাবে। আর এবার নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়লো সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার ছাড়াও গাঁজা পাচারে গ্রেফতার করা হচ্ছে আরো 4 জনকে। একটি বোলেরো গাড়ি নিশিগঞ্জের দিকে যাচ্ছিল এবং ধৃত সেই সিভিক ভলেন্টিয়ারের নাম আনিসুর রহমান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, সিভিক ভলেন্টিয়ার তিনি গাঁজা পাচার করছেন, তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা করবেন? হ্যাঁ অনিন্দিতা, দেখো যেটা কোচবিহারের একটা বিস্তীর্ণ অংশে গাঁজা চাষ হয় এবং এই গাঁজাগুলো এখানে উৎপাদিত হওয়ার পরে সেগুলো শিলিগুড়ি সহ ভিন রাজ্যে পাচার করা হয়ে থাকে। আজ দুপুরে কোচবিহারের নিশিগঞ্জে পুলিশ ফাঁড়ির তারা যখন নাকা চেকিং করছিল সে সময়ই একটি বোলেরো গাড়ি ধরে এবং সেখান থেকে প্রায় 24 কেজি গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আনিসুর রহমান বলে একজন সিভিক ভলান্টিয়ার রয়েছে এবং এই ঘটনায় হইচই পড়ে যায় প্রশাসনিক মহলে এবং পুলিশ মহলে। যে একজন সিভিক ভলেন্টিয়ার যার বাড়ি দিনাটায়, তিনি যদি এই গাঁজা পাচারের সঙ্গে যুক্ত থাকে তাহলে সাধারণ যারা গাঁজার কাজ করে তারা কি করবে, এবং গোটা বিষয়টি নিয়ে সেই সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় আরও কে কে জড়িত এবং সিভিক ভলেন্টিয়ার কতদিন ধরে এই গাঁজা পাচার করে এসছে সবটাই খতিয়ে দেখছে নিশিগঞ্জ থানার ফাঁড়ির পুলিশ। অরিন্দিতা, এবার একটা ছবি দেখাবো। ভাতের সঙ্গে সেদ্ধ হলো সাবান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হস্টেলের ঘটনায় রীতিমতো শোরগোল। ছাত্রদের খাবার খাওয়ার আগেই সে ঘটনা নজরে আসে। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শরদেন্দু। শরদেন্দু, হস্টেলের খাবার, যে খাবার অনেক পড়ুয়া খায়, সেই খাবারের মধ্যে সাবান, ঠিক কি ঘটেছিল এবং কেনই বা এরকম গাফিলতি ঘটলো? এই কতটা গাফিলতি, কতটা দায়িত্ব জ্ঞানহীনতা থাকলে বাসন মাজার সাবান দিয়ে ভাত রান্না হয় তা এই ঘটনাই প্রমাণ করলো। কারণ ভাত চাল যখন দেওয়া হয় তার মধ্যে যে একটা বাসন মাজার সাবান পড়ে রয়েছে সেটা পর্যন্ত রাঁধুনিরা খেয়াল করেনি এবং ভাত ফুটতে থাকে, তাতে ফেনা হয় প্রচুর এবং ভাত যখন ফ্যান ঝরানো হয় তখনই ধরা পড়ে বিষয়টি এবং ভয় পেয়ে প্রথমে রাঁধুনি পালিয়ে যায় এলাকা ছেড়ে এবং এই ঘটনার প্রতিবাদে হস্টেলের সব ছাত্ররা তারা ওই ভাত নিয়ে হস্টেলের বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখায়, আধিকারিকদের সমস্ত বিষয়টা টেলিফোনে জানায়। এরপর প্লেসমেন্ট অফিস থেকে এক কর্মী এলে তিনিও ক্ষোভের মুখে পড়েন। পরে অবশ্য রাঁধুনিও আসে এবং তিনি ভুল স্বীকার করেন এবং এই যে পড়ুয়াদের বক্তব্য যে এত ছেলের যে এই যে খাবার নষ্ট হলো বা খাবার তারা পেল না তার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। শুধু তাই নয়, 3 জন করে রাঁধুনি থাকার কথা, সেখানে পালা করে 1 জন করে আসেন। এরকম নানান গাফিলতির কথা তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আশ্বাস দিচ্ছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চয়ই দেখা হবে। বেশ, ধন্যবাদ। টান্না করে বেরিয়ে গেছি, বাজার গেছিলাম, ফোন করেছিল প্লেসমেন্ট থেকে পিওন, মুখার্জি বাবু ভাত করেছে, আমি তো মাছ ভাবছিলাম, একদিন তরকারি করি। আবার যখন ভাতটা গুলোয় হিম সাবানটা উঠছে, ভাতে সাবান ছিল এখনো আছে, জবাব কোথাও দিতে পারবো না, আমি রেন্ডার দিতে পারবো, তাও দৌড়ে এসছি। এতগুলো ছেলে খাবে কি? বাইরের লোক তো দিতে আসবে না, আমাদের নিজেদের মধ্যে যে করেছে। এবার চোরের কীর্তি আপনাদের দেখাবো। মেদিনীপুরে চুরি হয়েছে অনেক কিছুই, যেমন খোয়া গিয়েছে সোনার উপর গয়না, নগদ টাকা, বাসন। তারই সঙ্গে সঙ্গে সেখানে চকোলেট আর মিষ্টি খেয়ে গেল চোর। ফ্রি স্কুলে খাবার খেয়ে রীতিমতো সমস্ত কিছু নিয়ে চম্পট দিল চোরেরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শোভন। শোভন, এ তো আজব কীর্তি, যেমনটা চুরি করে তার পাশাপাশি আবার সবকিছু খেয়েও নিল, চকোলেট খেলো, ফ্রি স্কুলে খাবার খেলো। সেই চোরেদের এখন কি খবর, পুলিশ কি বলছে? অনিন্দিতা, দেখো, সত্যি বিস্ময়কর ঘটনা ঘটেছে মেদিনীপুর শহর লাগোয়া হবিবপুর তোড়াপাড়া খাসপাড়া এলাকায়।
যেখানে পারিবারিক সূত্রে জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার থেকে এই পরিবারের সদস্যরা আত্মীয় বাড়িতে গিয়েছিলেন এবং সেই সুযোগেই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কিন্তু চোর বা চোরেরা বাড়িতে ঢুকে বাড়ির গ্রিল কেটে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে এবং আলমারিতে থাকা সোনা গয়না চুরির পাশাপাশি যেসব বাসনপত্র ছিল এবং ভুসিমাল দ্রব্য সেগুলো পর্যন্ত নিয়ে যায়। এবং সবথেকে অবাক করা ঘটনা, চোরেরা চুরির পাশাপাশি ফ্রিজ খুলে সেখানে রীতিমতো চকলেট, জল, মিষ্টি যা ছিল ফ্রিজের মধ্যে সমস্ত কিছু খাবার খেয়ে চম্পট দেয়। এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সেই চোরদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে, যদিও পুলিশ সূত্রে জানা গেছে যে খুব শীঘ্রই তারা কিন্তু এই চুরির কিনারা করবেন। ইতিমধ্যেই পুলিশের তরফে কিন্তু এলাকায় গিয়েছিল এবং এলাকায় তদন্ত করার পাশাপাশি পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে খুব শীঘ্রই তারা চোরের কিনারা করবেন। ধন্যবাদ। এসে দেখলাম জানলার গ্রিল কাটা, দরজা পাল্লা খোলা, দেখছি গোটা ঘর পুরো আলমারি টালমারি তজনত করে যা যা জিনিস ছিল সব নিয়ে গেছে। এবারে আমার তো 8 লাখ টাকার মতো গয়না হবে, আর এমনি টাকা ছিল 40,000 মতো, আর রূপো ছিল ভরি 15 ভরি। কাকদ্বীপ হাসপাতালে হলো শিরদাঁড়ার কঠিন অপারেশন। সফলভাবে সেই অপারেশন সম্পন্ন হয়েছে। 27 তারিখ শিরদাঁড়া ভাঙা অবস্থায় সেখানে এসেছিলেন কাকদ্বীপের বাঘের চকের বাসিন্দা শেখ আতিয়ার রহমান এবং তার কঠিন অস্ত্রোপচার হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশ্বজিৎ হালদার। সেই রোগী, কি খবর? আমরা আসবো বিষয়টার কাছে, তবে এখন ডাক্তার কি বলছেন সেই বক্তব্য শোনাবো। আমাদের হসপিটালে এই প্রথম স্পাইনাল কর্ডের অপারেশন হলো, সাকসেসফুল অপারেশন হলো। পেশেন্ট এসেছিল কোমরে প্রচণ্ড ব্যথা নিয়ে, ও ওপর থেকে পড়ে গেছিলো। এক্স রে করে দেখা যায় ওর L5S1 হাড়ে ওখানে ফ্র্যাকচার রয়েছে, নার্ভে প্রেশার হয়ে নার্ভ চেপে গেছিল। অপারেশন করে স্ক্রুর সাহায্যে L5S1 হার্টগুলোকে ফিক্স করে দিয়েছি এবং তার সাথে নার্ভে যে প্রেশার ছিল সেই প্রেশারটাকে রিলিভ করে দিয়েছি। আশা করছি 1 সপ্তাহে আমরা ওনাকে উঠে বসানো এবং হাঁটানো করতে পারবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ঠিক কি খবর পাচ্ছি? কেমন রয়েছেন সে রোগী, কি বলছে তার পরিবার? হ্যাঁ দেখো, প্রথমেই বলবো রোগী কিন্তু একদম সুস্থ রয়েছে। ডাক্তারবাবু যেটা জানিয়েছেন, যে ঘটনাটা যেটা ঘটেছিল, আতিয়ার শেখ কাকদ্বীপের বাঘেরচক এলাকার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর, তিনি দিনমজুরের কাজই করছিলেন, বালি সরাচ্ছিলেন এবং সেই বালি স্তূপ তার গায়ে চাপা পড়ে এবং তারপর তার কোমরে প্রবল যন্ত্রণা শুরু হয়, পা হাত পা নাড়াতে পারছিলেন না এবং তারপর তড়িঘড়ি স্থানীয়রা তাকে কিন্তু কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালের ডাক্তারবাবু দেখেই সঙ্গে সঙ্গে কিন্তু বিষয়টা কলকাতায় ট্রান্সফার করার কথা বলেন। কিন্তু আতিয়ারের যে পরিবার রয়েছে সেই পরিবার কিন্তু একদম আর্থিক অবস্থা খুবই খারাপ এবং সেই কারণে তারা কিন্তু অপারেশন রীতিমতো ঠিকঠাক সফল হয়েছে এবং খুশি রয়েছেন পরিবারও। এবার নজর রাখবো দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে আর আগামী 48 ঘন্টায় হালকা তুষারপাত হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। ঠিক কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে পার্থ রয়েছেন, সরাসরি পার্থ বলবে। পার্থ, দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু দার্জিলিং পার্বত্য এলাকায়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এসব এলাকায় কিন্তু তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে এবং সকাল দিনভরই কিন্তু সেখানে ঠান্ডার যে আমেজ তা কিন্তু অব্যাহত। এবং আজ সকাল দিকে যেখানে দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল 4 থেকে 5 ডিগ্রি আশপাশে, তা কিন্তু বেলা বাড়ার সঙ্গে খানিকটা বাড়লো, আবার সন্ধ্যের পর থেকে কিন্তু তাপমাত্রা আরও ধু করে নামতে শুরু। আর দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় অর্থাৎ সান্দাকফু, ফালুটে ফের তুষারপাতের সম্ভাবনার কথা কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস এবং এই মুহূর্তে সান্দাকফুরের তাপমাত্রা রয়েছে 3 ডিগ্রির আশপাশে। গতকালও কিন্তু রাতের দিকে মাইনাসে নেমে এসেছিল সান্দাকফুর তাপমাত্রা এবং আগামী 48 ঘন্টার মধ্যে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যেহেতু এই সান্দাকফু, ফালুট বা টুমলিংয়ের মতো এলাকায় স্বাভাবিকভাবেই পর্যটকরাও কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন। ফের বরফ নিয়ে খেলায় মেতে উঠবে এই আশাতেই। বেশ, আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং সাইডে হয়তো এর মধ্যে 2-1 জায়গায় বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা থাকছে। 5 তারিখে কালিম্পং সাইডে 2-1 জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 5 তারিখে উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলোয় যেমন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুয়ারে রিপোর্টার এই 1 ঘন্টায় জেলার সমস্ত খবর, অভাব, অভিযোগ সব তুলে ধরলাম দুয়ারে রিপোর্টারে। এবং এবার রাত 9টায় নিউজ রুম লাইভ থেকে আপনাদের সঙ্গে সরাসরি থাকছে তমশ্রী। ধন্যবাদ অনিন্দিতা।
এবার শুরু করব নিউজ রুম লাইভ, তার আগে এই মুহূর্তের হেডলাইন্স।